তো এটা স্পষ্ট করে তরুণ সমাজকে বুঝতে হবে যে হাও ভ্রমণ কী ছিল। এটা আমরা এখনও পাবলিকলি আমরা বলিনি, কিন্তু আমি আপনাকে বলছি রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব আয় ব্যয়ের হিসাব বা আর্থিক স্বচ্ছতা আছে সেটা নিয়ে আসলে আমরা তেমন একটা আলোচনা দেখি না। আমরা 25 কোটি গাছ লাগাবো, আমরা যখন বলেছি 25 কোটি গাছ লাগবো, সোশ্যাল মিডিয়ায় আমরা যখন বলছি তখন আপনাদের এই জেনজি যে জেনারেশন অনেকে হাসাহাসি করেছেন। শুধুমাত্র ভেগ প্রতিশ্রুতি শুনতে চান না, আপনারা চান শুধু হোয়াট কোশ্চেনের আনসার না, হাউ কোশ্চেনের আনসারও আপনারা চান। এই নির্বাচনে আন্তর্জাতিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এগুলোর ভূমিকা আসলে কেমন হতে পারে? আমরা চোখে চোখ রেখে শির দ্বারা উঁচু করে আমাদের প্রতিবেশী দেশগুলোকে বলতে পারবো যে আমরা স্বাধীন দেশ। দায়রা আয়োজিত পডকাস্ট ফাইন লাইনের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা আলোচনা করি পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান এবং সমসাময়িক রাষ্ট্রতর্ক নিয়ে। বোঝার চেষ্টা করি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক নিরাপত্তা এবং মানবাধিকারের নানা বিষয়াবলী। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা হক সাইমা, এবং আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাইমুম পারভেজ, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, অসংখ্য কৃতজ্ঞতা, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের কিছু সময় দিয়েছেন। না, আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার কাছে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রশ্ন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার তো একটা দীর্ঘ বুদ্ধিবৃত্তিক লড়াই আছে, সেই অভিজ্ঞতার আলোকে যদি আপনি জুলাই অভ্যুত্থানকে একটু ব্যাখ্যা করতেন। আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অনন্য ঘটনা। এই যে জুলাই অভ্যুত্থান সেটি আসলে একদিনে হয়নি, এটা একটা দীর্ঘ সময়ের বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সেটা চূড়ান্ত পরিণতি লাভ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান ইটসেলফ, এখানে আমরা দেখি যে নানা মতের, নানা পেশার, নানা ধরনের মানুষ এখানে একত্রিত হয়েছিলেন, এবং এটা একটা বিউটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের, যে এইটার আসলে কোনো নির্দিষ্ট মালিকানা নাই। হ্যাঁ, জনগণের সবাই হচ্ছে, জনগণ সবাই এখানে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, তারা সবাই নিজের নিজের সাধ্য মতো সেখানে তাদের কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের এটা একটা চমৎকার দিক, এবং আমাদের প্রত্যেকের জীবনে তো একটা মুহূর্ত থাকে, যে মুহূর্তটা সবসময় মানুষ চেরিশ করে, মানুষ সবসময় এটা মনে রাখার চেষ্টা করে। তা আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে এবং আমাদের যে জীবন, সেই জীবনে জুলাই গণ অভ্যুত্থান একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। এখন আমরা হয়তো এখন এই মুহূর্তে বসবাস করছি বলে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বটুকু আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা যখন রেট্রোস্পেক্টিভলি 50 বছর পরে আবার ফিরে তাকাবো তখন আসলে বুঝতে পারবো যে কি অসম্ভব একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে, এবং কিভাবে এই যে হাজারো প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, এবং আমরা এই যে একটা জার্নি শুরু করেছি, এটা নানা রকম অপরচুনিটি আমাদের সামনে এসেছে। তো এটার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম বিভেদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বিভেদটা হচ্ছে আলোচনার ভিত্তিতে আমরা কিন্তু সমাধান করতে পারি। কিন্তু এর আগে আমরা যে পরিস্থিতিটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আলোচনার ভিত্তিতে সমাধান করার কোনো পথ আমাদের ছিল না। আমি মনে করব যে এইটা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মালিকানার বিষয়ে যদি প্রশ্ন করি, প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে কিন্তু আমরা দেখেছি যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সাধারণ ছাত্ররা। তো এটা কি আসলে চলমান যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাকে ইঙ্গিত করে বা অনাস্থাকে ইঙ্গিত করে? না, আমি এটার সাথে একমত না। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানে এক ধরনের প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে। এই প্রাজ্ঞতা কীরকম, তারা কিন্তু ইচ্ছা করলেই, যেহেতু আপনি যদি বিএনপির কথা দেখেন, আপনি যতগুলো ভাইরাল ভিডিও রয়েছে, আবু সাইদ তো আছেন, কিন্তু তাছাড়াও যেসব ভাইরাল ভিডিও রয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অনেক কিন্তু ছাত্র দলের এখানে পার্টিসিপেশন ছিল, বিএনপি সাধারণ কর্মীর এখানে পার্টিসিপেশন ছিল, জামাতের কর্মীদেরও এখানে পার্টিসিপেশন ছিল। নেতৃত্বের বিষয়টা জি, এখন রাজনৈতিক দলগুলো যেটা করেছে, তারা যখন দেখেছে যে এই মোমেন্টামটা, এই গণ অভ্যুত্থানের যে মোমেন্টাম, যেটা ছাত্রদের দ্বারা শুরু হয়েছিল, শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছিল, কিন্তু এই মোমেন্টাম কখন পায়? যখন সমস্ত রাজনৈতিক দল
গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল এটার সাথে যুক্ত হয়, সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়, এবং যারা সিমিংলি কোটার সাথে কোনোভাবে যুক্ত ছিল না, কোটা যদি বাতিল করা হয়, সংস্কার করা হয়, তাদের জীবনে হয়তো কোনো ধরনের প্রভাবই পড়বে না। যেমন রিকশাওয়ালা, যেমন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তার মানে এটা একটা সার্বজনীন রূপ নিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নেতৃত্বে আসার চেষ্টা করতো, তাহলে কিন্তু এই সার্বজনীন রূপটা দাঁড়াতো না। যে কারণে এটা রাজনৈতিক দলগুলো প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে যে শিক্ষার্থীদের লিড করতে তারা সহায়তা করেছে, বিভিন্নভাবে ব্যাক এন্ড থেকে সহায়তা করেছে। যে কারণে এটা আমি ব্যর্থতা মনে করি না, বরং এটা মনে করি যে তাদের দিক থেকে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো এক্ষেত্রে এনসিপি তাদের স্টেটমেন্টে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পরই তারা সনদে সই করবে, যে কারণে তারা করেনি। এবং তারা আরও বলেছে যে এনসিপি জুলাই সনদকে স্রেফ একটি রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। তো আপনার কাছে আমার প্রশ্ন, সাংবিধানিক স্বীকৃতি ব্যতীত জুলাই সনদকে একটি ফাঁকা প্রতিশ্রুতির দলিল, তাহলে বিএনপি তাতে কেন স্বাক্ষর করলো? না, এটা শুধু তো বিএনপি স্বাক্ষর করেনি। আপনি দেখেন যে সমস্ত বিএনপির কারণটা কি আর কি স্বাক্ষর করার? সমস্ত রাজনৈতিক দল যারা হচ্ছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, তারা সবাই এখানে স্বাক্ষর করেছেন। এখন দেখেন, আমি ব্যক্তিগতভাবে যে কাজটা করি সেটা হচ্ছে, আমি যখন রাজনৈতিক বিশ্লেষণ করি, আমি কখনো ইভেন্ট বিশ্লেষণ করার চেষ্টা করি না, অথবা মাইক্রো ঘটনাগুলো আমি বিশ্লেষণ করার চেষ্টা করি না। আমি সবসময় ম্যাক্রোতে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ একটা প্রবণতাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। তো এইখানে একটা পজিটিভ যে প্রবণতা, সেই প্রবণতা হচ্ছে রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন জুলাই সনদের বিষয়ে, এবং তারা জুলাই সনদ স্বাক্ষর করেছেন। এখন এনসিপি এখানে স্বাক্ষর করেনি, তাদেরও হচ্ছে যে কিছু যুক্তির বিষয় রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে রাজনীতি করতে হলে, বাংলাদেশে সরকার গঠন করতে হলে রাজনৈতিক দলগুলোর উপর আপনার বিশ্বাস করতে হবে। এখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে, সমস্যাটা তৈরি হয়েছে, কারণ হচ্ছে অনেকে মনে করছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, যে রাজনৈতিক দলগুলোর এটা হচ্ছে ফাঁকা বুলি, তারা যখন ক্ষমতায় আসবে এই পলিটিক্যাল রেটরিকটা আসলে তারা মানবে না, হচ্ছে যে তারা তাদের মতো চলবে। দেখেন, একটা রাজনৈতিক প্রক্রিয়া, কোনো দেশের শাসন যে প্রক্রিয়া, সেটা কখনো ইউটোপিয়ান না, সেটা আপনি হঠাৎ করে পেয়ে যাবেন না, এটা ধাপে 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 পেতে হয়। আমরা এই ধাপে যেটা পেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়ার একটা ঘটনা কিন্তু ঘটেছে। এখন আমরা যদি রাজনৈতিক দলগুলো এই প্রতিশ্রুতি পালন না করে নির্বাচনের পরে, তাহলে আমরা তাদেরকে ধরবো, তাহলে হচ্ছে যে তাদেরকে আমরা এই অ্যাকাউন্টেবিলিটির সামনে আমরা না, অবশ্যই আমরা এটা মানে যারা সিভিল সোসাইটি মেম্বার, তারা রাজনৈতিক দলের মধ্যে যে নানা রকম হচ্ছে ডাইনামিক্স রয়েছে, তারা বিরোধী দলে যারা থাকবে, তারা সবাই মিলেই আমরা হচ্ছে সরকারকে এক ধরনের চাপের মধ্যে তখন ফেলা হবে। এখন যদি কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তো তাকে চাপে রাখার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে মেজরিটি যেখানে ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের ভিত্তিতেই আপনাকে সামনে যেতে হবে। এখন আমি যদি অন্যভাবেও চিন্তা করি যে এখন বিএনপি সব কিছু মেনে নিল, জামাত সব কিছু মেনে নিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে মানল না, অর্থাৎ আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে কিন্তু এনসিপির যে দাবি সেটা পূরণ করার পরও তো সেটা ভঙ্গ করতে পারে। তো যে কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিশ্বাসের প্রক্রিয়াটা থাকা উচিত। যদি বিশ্বাস ভঙ্গ করে, তখন হচ্ছে সেই প্রতিশ্রুতি ভঙ্গের জন্য যে আন্দোলন হবে, যে চাপের মুখোমুখি পড়বে, সেটা রাজনৈতিক দল পড়বে। প্রতিশ্রুতির বিষয়, আসন্ন নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি তারা জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেবে? না, এখানে আমাদের রাজনৈতিক দল থেকে যেটা বলা হচ্ছে যে আমরা একই সময় হচ্ছে গণভোট এবং হচ্ছে আমরা নির্বাচন চাচ্ছি। অর্থাৎ সাধারণ নির্বাচনে যখন জনগণ আসবে, তখন তারা দুইটি ব্যালটে অথবা একটা ব্যালটের ভিতরে, যে কোনো ধরনের সিস্টেমে এটা হতে পারে, তারা দুইটা বিষয়ে হচ্ছে তারা রায় দিবে যে এই সরকার রেখে আসবে, দেশকে শাসন করবে, এবং জুলাই সনদ বিষয়ক যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটে হবে। এখন তার পরবর্তীতে যে সংসদ আসবে, সেই সংসদ নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তটা নেবে। অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি অবশ্যই মনে করে যে জুলাই সনদ, আপনারা এটা বিএনপি স্টেটমেন্টেও দেখেছেন যে জুলাই সনদ হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক দলিল, এবং জুলাই সনদ অনুযায়ী তারা এটা মেনে চলতে তারা চাচ্ছেন।
এখন সেটা আমরা সংসদে আমরা দেখব যে সাংবিধানিকভাবে কিভাবে তারা এটি শাসন ক্ষমতার মধ্যে এবং এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে তারা এটাকে ইন্টিগ্রেট করেন। পরের প্রশ্নটি হচ্ছে বিএনপির 31 দফা নিয়ে, যেটা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে। তো রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির যে 31 দফার প্রস্তাবনা, সেটা কিন্তু দেওয়া হয়েছিল 2023 সালে গণঅভ্যুত্থানের আগে। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের নতুন একটা রাজনৈতিক কাঠামোর আকাঙ্ক্ষা বা একটা নতুন রাজনৈতিক সচেতনতা আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে কতটুকু হয়েছে 31 দফা, এবং গণঅভ্যুত্থানের পরে এই প্রস্তাবনায় আসলে নতুনত্ব আনার প্রয়োজন ছিল কিনা? এটা একটা চমৎকার প্রশ্ন আপনার। সেটা হচ্ছে যে বিএনপির যে 31 দফার যে প্রতিশ্রুতি, যে সরকার ক্ষমতায় আসলে কি করবে বিএনপি, সেটা শুধুমাত্র 2022-23 না, কিন্তু এটা আরও অনেক পিছনে। আমরা দেখি যে ভিশন 2030 আমরা যেটা বলি, সেটা খালেদা জিয়ার ঘোষণা করেন হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2016-17-এর দিকে। তারপরে সেটা হচ্ছে যে ধীরে ধীরে সমমনা যে দলগুলো রয়েছে তাদের সাথে নানা রকম কনসালটেশন হয়, সিভিল সোসাইটির সাথে কনসালটেশন হয়, হওয়ার পরে সেখান থেকে ইনপুট নিয়ে হচ্ছে 31 দফা শেষ পর্যন্ত তৈরি হয়ে সেটা ঘোষিত হয়। এখন আমরা জুলাইয়ের পরে আমরা আসলে এটা কি করেছি, এটা আমরা এখনও পাবলিকলি আমরা বলিনি, কিন্তু আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে বিএনপির মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং তার সুপারভিশনে বেশ কয়েকটি এক্সপার্ট টিম তৈরি করা হয়েছে জুলাইয়ের পরে। এক্সপার্ট টিম তৈরি করা হয়েছে কারণ আমরা মনে করেছি যে জুলাইয়ের পরে মানুষের মননে এবং মানসিকতায় একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। তো এই পরিবর্তনের কারণে বিশেষ করে তরুণ সমাজ, আপনাদের মতো যারা রয়েছেন, তারা আসলে শুধুমাত্র ভেগ প্রতিশ্রুতি শুনতে চান না। আপনারা চান শুধু হোয়াট কোশ্চেনের আনসার না, হাউ কোশ্চেনের আনসারও আপনারা চান। অর্থাৎ আমরা একটা প্রতিশ্রুতি দিয়ে একদম মানে নির্বাচনে আপনারা ভোট দিয়ে দিবেন, আমরা এটা বুঝতে পেরেছি যেটা আপনারা করবেন না। যে কারণে এটা আমরা সিরিয়াসলি নিয়েছি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই টেকনিক্যাল টিম যেটা করেছে, এটা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে এটা রয়েছে। আমরা মানুষের জীবন মানের উন্নয়নকে আমাদের প্রধান থিম হিসেবে ধরেছি। একটা হচ্ছে রাষ্ট্র কাঠামো, যেটা আমরা ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দলের ভিত্তিতে এটা একটা হয়েছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকের সাথে জড়িত, যে আমার সাথে জড়িত, আপনার সাথে জড়িত কি কি বিষয়, হেলথ, স্বাস্থ্য আমাদের প্রত্যেকের সাথে জড়িত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, এবং আমরা আর একটা জিনিস আমরা বলছি সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, এবং চাকুরি, সেটার সাথে সাথে চাকুরি নিশ্চয়, এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। এই কারণে আমরা যেটা করেছি, যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, জনগণের ভোটে যদি সরকার গঠন করতে পারি, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আসলে কি করব। এটা এক লাইন বা দুই লাইন না, 31 দফায় তো হয়তো এক লাইন রয়েছে, দুই লাইন রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা রিসার্চ পেপার তৈরি করেছি। যেমন আমি যদি পরিবেশ দিয়ে আপনাদের উদাহরণ দিই, তাহলে পরিবেশের হচ্ছে যে আমরা বলেছি আমরা 25 কোটি গাছ লাগাবো। আমরা যখন বলেছি 25 কোটি গাছ লাগাবো, সোশ্যাল মিডিয়ায় আমরা যখন বলছি, তখন আপনাদের এই জেনজি যে জেনারেশন অনেকে হাসাহাসি করেছেন যে বাংলাদেশের মতো জায়গায় একটা ছোট্ট একটা দেশে 25 কোটি গাছ আপনারা কীভাবে লাগাবেন, এটা জাস্ট পলিটিক্যাল রেটরিক। যে কারণে আমরা যেটা করেছি, আমরা জিও লোকেশন ম্যাপিং করে পুরো বাংলাদেশে আমরা চিহ্নিত করেছি কোন জায়গায় এই 25 কোটি স্যাপলিং লাগানো হবে। যেমন একটা ল্যান্ডের কথা আমরা জানি না, যেখানে আমরা মূলত গাছ লাগাবো, সেটা হচ্ছে মেঘনা অ্যাস্চুয়ারিতে, মানে কোস্টাল বেল্টে, যেখানে মেঘনা যে সমুদ্রের সাথে মিশেছে, সেখানে আমরা খেয়াল করেছি যে নতুন ল্যান্ড তৈরি হচ্ছে, নতুন আইল্যান্ড তৈরি হচ্ছে। সেখানে আমরা ড্রোন দিয়ে আমরা স্যাপলিং হচ্ছে সেখানে রোপণ করব। এরকম হচ্ছে আমরা রেল লাইনের চারপাশে আমরা রোপণ করব। আমরা হচ্ছে যে খালের চারপাশে রোপণ করব, খাল নিয়ে আমি পরে বলছি। আমরা হচ্ছে রাস্তার চারপাশে রোপণ করব। এখন আমাদের একটা লিগেসি প্রোগ্রাম জিয়াউর রহমানের সময় ছিল ক্যানেল ডিগিং প্রোগ্রাম। তো আমরা এবার প্রতিশ্রুতি দিচ্ছি 20,000 কিলোমিটার নতুন খাল খনন করা হবে। নতুন মানে যারা একসময় খাল ছিল কিন্তু খাল দখল করা হয়েছে, খাল হচ্ছে যে এখন আগে ছিল এখন কিছু না ইত্যাদি। 20,000 কিলোমিটার রিভার রিস্টোরেশন, মানে রিভারকে নতুন করে রিস্টোর করা, কারণ আমরা কয়েকশো রিভার আমরা হারিয়ে ফেলেছি, এবং খাল খনন করা। এই খাল খনন করার পরে কি কি হবে দেখেন, এই খালে হচ্ছে আমাদের ফিশারিজ হবে, খালের দুই পাশে আমরা আবার নতুন করে গাছ লাগানোর আমরা জায়গা পাচ্ছি।
সেখানে আমাদের ইকো ট্যুরিজমও হবে এবং সেই এলাকার চারপাশে যে মানুষগুলো বসবাস করেন সেই মানুষগুলোই কিন্তু এখান থেকে উপকৃত হবেন, কারণ ওই গাছের মালিকানা সরকার না, ওই গাছের যে মালিকানা সেটা আমরা আশেপাশে গ্রামের মধ্যে দিব যারা এটা তত্ত্বাবধান করবেন, অর্থাৎ সেখানকার নারীরা, সেখানকার পিছিয়ে পড়া Empowered জনগোষ্ঠীরা হবেন। তারা জি। empowered হবে। খুবই অর্থাৎ এটা আমরা detailed। দুইটা পরিকল্পনার কথা বললাম। এইরকম আমরা আমাদের এনভায়রনমেন্ট থিমই আমাদের 10টা থিম রয়েছে। এরকম মনে করেন হেলথ থিমের মধ্যে যেমন আমি একটা বলি, সবার জন্য স্বাস্থ্য যেরকম প্রাইমারি কেয়ার যেটা স্বাস্থ্য সেটা আমরা পুরোপুরি ফ্রি করে দেবো মানুষের জন্য। আমরা পাবলিক প্রাইভেট হসপিটাল একটা পার্টনারশিপ করার মাধ্যমে, যাতে পাবলিকে একটা ভর্তি হলে যদি প্রাইভেটের একটা সিট ফাঁকা থাকে তাহলে সরকারি খরচে সেই প্রাইভেটে হচ্ছে সে যেতে পারবে। সেই সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম, তার মানে এগ্রিকালচারে আমরা হচ্ছে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি, যেটা হয়তো আজকে পডকাস্টে আমি পুরোটা বলতে পারছি না আপনাদের, কিন্তু আমরা যেটা করার কথা চিন্তা করছি, যেটা শেখ হাসিনার সময়ের সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট সময়ে তারা যে উন্নয়ন করেছে সেটা হচ্ছে মেগা প্রজেক্ট ভিত্তিক উন্নয়ন, অর্থাৎ সমাজের একটা অংশের মানুষ শুধুমাত্র সেখান থেকে উপকৃত হয়েছে, একটা বড় ধরনের লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু আমরা এখন যে উন্নয়নের কথা বলছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, ক্ষমতায় আসতে পারি, সেই উন্নয়নে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি নাগরিক কিন্তু উপকৃত হবে, সেই উন্নয়নের কথা আমরা বলছি। অর্থাৎ এই যে উপলব্ধিটা যে আমাদের এটা সিরিয়াসলি নিতে হবে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমাদের উন্নয়নের উপকার পৌঁছে দিতে হবে, এই উপলব্ধি কিন্তু আনপ্রেসিডেন্টেড। এবং আমি বলবো যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক দলগুলোর যে গঠনগত এবং চিন্তায় এবং মননে পরিবর্তন এসেছে, তার একটা বড় কারণ আমরা এই রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাবো। আশা করতে পারি যে 31 দফার মধ্যে আমরা আরো স্পেসিফিক, আরো নাম্বার বেসড, আরো অ্যাকাউন্টেবিলিটি driven, আপনারা এখানে ডেটা ড্রিভেন আমরা দেখতে অ্যানালাইসিস পারবো। দেখতে পাবেন। ঠিক আছে, শুভকামনা থাকলো। ঐক্যমত কমিশন নিয়ে একটি প্রশ্ন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনে আসলে ঐক্যমত কমিশন কতটা সফল হয়েছে, এবং এটার সাথে পিআর পদ্ধতি নিয়ে যে বিএনপির বিরোধিতা, সেটার প্রধান আর্গুমেন্টটা কি? আমি প্রথমে পিআর দিয়ে শুরু করি, ঠিক আছে? পিআর পদ্ধতি তো শুধু বিএনপি না, কিন্তু আজকে আপনি যদি আমাদের এনসিপি যে নেতা নাহিদ সাহেবের যে বক্তৃতা, সেখানেও আপনারা দেখেছেন যে তিনি পিআর পদ্ধতির বিরোধিতা করেছেন। এখন দেখেন পিআর পদ্ধতিটা কি, আমরা যদি একটু বলি খুব সিম্পলভাবে, সেটা হচ্ছে এখানে পদ্ধতিটা হচ্ছে যে মানুষ ভোট দিবে, কাকে ভোট দিবে? দলকে ভোট দিবে, হ্যাঁ, দলীয় প্রতীকে ভোট দিবে, পুরো বাংলাদেশে ভোট হবে। মনে করেন দাঁড়িপাল্লায় কেউ ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে, যদি এনসিপি শাপলা পায় তাহলে শাপলাই ভোট দিবে, ঠিক আছে? তো এই ভোটটা দেবার পরে পুরো দেশের ভোটটাকে হচ্ছে যোগ করা হবে, টোটাল করা হবে। টোটাল করার পরে যে পার্সেন্টেজটা পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনার এমপি বন্টন করা হবে, তাই তো? এটাই হচ্ছে সিস্টেম। এখন প্রবলেমটা আপনি খেয়াল করে দেখেন যে আপনি যদি আগেও এমপি আপনি ঘোষণা করেন, মনে করেন বিএনপির ভাগে পড়লো 180 বা 200 হচ্ছে আসন তার পার্সেন্টেজ অনুযায়ী, কিন্তু তার তো সে এমপি তো তার 300 আসনে সিলেক্ট করা আছে। এই যে 200 আসন, সেই আসন আসলে কিসের ভিত্তিতে হবে? এখন জামাত ইসলামী মনে করেন পেলেন 50টি আসন, এই 50টি আসন তারা তো অলরেডি দেখেন 300 আসনে তাদের প্রার্থী কিন্তু তারা দিয়ে দিয়েছে, ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। তার মানে এই 300-র মধ্যে তাকে 50টা সিলেক্ট করতে হবে, এটা কে সিলেক্ট করবে? দল সিলেক্ট করবে। তার মানে আপনি এম্পাওয়ারমেন্ট কাকে করছেন? জনগণকে করছেন নাকি দলকে করছেন? দলকে করছেন, কারণ দলের হাতে আপনি হচ্ছে একটা উইপেন তুলে দিচ্ছেন যে দল ঠিক করবে যে কোন আসনে কে এমপি হবে। এখন আপনি ভোট দিলেন একজনকে, আপনার এমপি হলো আরেকজন, কারণ বরাদ্দ করবে তো দল, যে কারণে আপনি কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছেন না। পিআর মানে সাধারণ জনগণ এখানে তার ক্ষমতাটা হারাচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি এই যে সংসদের মধ্যে বিভিন্ন দেশে আপনি দেখবেন যে হর্স ট্রেডিং বলে এটা, অর্থাৎ এমপি কেনা বেচার একটা বিষয় রয়েছে সেখানে। এখন যদি ভঙ্গুর পার্লামেন্ট হয়, মনে করেন আপনি 10টা আসন, এই 10টা আসনের জন্য আপনি মেজরিটি পাচ্ছেন না, এই মেজরিটি না পাওয়ার কারণে আমরা ইন্ডিয়াতে দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখেছি, তারা এমপি তখন আর একটা দল থেকে কিনে নেয়। অর্থাৎ একটা আপনি করাপশন বন্ধ করতে যে একটা বড় ধরনের করাপশনের জায়গা কিন্তু একটা তৈরি করছেন। এবং সেই সাথে সাথে পিআরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার জনগণের পার্টিসিপেশন, কারণ আমাদের দেশের যে জনগণ, আমরা তো এখনও মানুষের বেসিক নিডগুলো ফিল আপ করতে পারিনি। তা আমার নির্বাচনী এলাকায় আমার একটা রাস্তা লাগবে,
আমার সেখানে টিউবওয়েল বসাতে হবে সাধারণ মানুষের জন্য, আমার সেচের ব্যবস্থা করতে হবে, আমার একটা ব্রিজ বানাতে হবে। এখন আমি যদি আমার আসনের সবাই আমাকে না চেনে, আমি যদি না জানি ওই জায়গার ক্রাইসিস, অন্য জায়গা থেকে আপনি যদি একটা এমপি বরাদ্দ দেন, তাহলে সে কিন্তু আইন তৈরি করতে পারবে, কারণ এমপির মূল কাজ হচ্ছে সংসদের আইন তৈরি করা। তো আমাদের দেশে এমপির মূল কাজ হচ্ছে আপনার উন্নয়নের সাথে জড়িত থাকা, সাধারণ মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করা। এখন আপনি থিওরিটিক্যালি বলতে পারেন যে এমপির কাজ তো এটা না, এটা তো স্থানীয় সরকারের কাজ, কেন এমপি এই কাজ করবে? কিন্তু আমরা তো ওই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আমরা যদি ওই জায়গাতে আমরা যখন পৌঁছাতে পারবো, তখন হয়তো আপনি পিআর পদ্ধতির কথা চিন্তা করতে পারেন। এখন যে অবস্থা, এখনো মোটেও এই কারণে বিএনপি বিরোধিতা তৈরি না। করছে। ঐক্যমত কমিশনের জি, ঐক্যমত কমিশনের যে সফলতা, আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম যে বিভেদ এবং ভিন্ন মত আলোচনার ভিত্তিতে সমাধান হলো। আপনি দেখেন কিছু জিনিসের সমাধান হয় নাই, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মাসের পর মাস কম্পিটিটিভ দলগুলো একসাথে বসে তাদের ভিন্নতা নিয়ে আলোচনা করছে, এবং যখন ঐকমত্য কমিশন শেষ হলো, আপনি যদি সেই দিনটার কথা চিন্তা করেন, একজন আরেকজনের কাছে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে হ্যান্ডশেক করছে, জুনিয়র সিনিয়রকে বলছে যে ভাই কোনো ভুল হয়ে গেলে আপনি কিছু মনে করেন না। সিনিয়র, এক্স্যাক্টলি, সিনিয়র নেতা তখন ওকে ধরে বলছে আরে কি বলো, এটা তো আমরা আলোচনা ভিত্তিতে করেছি। আমরা কখনো এরকম আওয়ামী লীগ সমাজকে পেয়েছি? আমরা কখনো দেখেছি যে হচ্ছে এই মূল দলগুলোর মধ্যে আলোচনা এভাবে হয়েছে? নাকি আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকার সবসময় কোয়েরসিভ মেজার নিত, সবসময় তার হচ্ছে ওই বিরোধী দলকে হচ্ছে অত্যাচার করে, নির্যাতন করে তাদের যে চিন্তা, তাদের যে মতামত সেটা চাপিয়ে দিত। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরির যে একটা সিস্টেম আমরা দেখলাম, একজন আরেকজনের মতামত দেওয়ার মাধ্যমে হচ্ছে আলোচনার টেবিলে আমরা একটা জায়গায় যাওয়ার যে সিস্টেমটা আমরা দেখলাম, সেটা আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের ইতিহাসে। অতএব ঐক্যমত্য কমিশনের প্রধান সফলতা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে হাওয়া, সেই হাওয়াটা শুরু করা। এখন আপনি বলতে পারেন যে পরবর্তীতে কতটুকু তারা মেনে চলবে বা কিভাবে হবে, সেটা তো আর একটা বিষয়, কিন্তু দেখেন এই যে জার্নিটা, এই যে যাত্রাটা শুরু করেছে, সেটা ঐক্যমত্য কমিশন এবং ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিশেষ করে প্রফেসর আলী রিয়াজ এটা ধন্যবাদের প্রাপ্য যে তাদের যে টিম, সেই টিমটা কিন্তু এই অসাধ্যটা সাধন করেছে। বিএনপি রাজনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ক কিছু প্রশ্ন আপনার কাছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রাধান্য পাবে কোন বিষয় এবং কোনো উল্লেখযোগ্য পরিবর্তনকে আমরা দেখতে পাবো? শেখ হাসিনার সরকারে যেভাবে বাংলাদেশ চলেছে এবং যেরকম পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে উল্লেখযোগ্য কেন একটা ড্রাস্টিক পরিবর্তন আপনি দেখতে পাবেন। একটা পরিবর্তন হচ্ছে আমরা চোখে চোখ রেখে শির দ্বারা উঁচু করে আমাদের প্রতিবেশী দেশগুলোকে বলতে পারবো যে আমরা স্বাধীন দেশ। আমাদের দেশের সাথে যদি কোনো চুক্তি করতে হয়, তাহলে আমাদের প্রধান যে প্রায়োরিটি সেটা হচ্ছে আমার দেশের জাতীয় স্বার্থ। অর্থাৎ অন্য দেশ আমাদের দেশে এসে এখান থেকে হচ্ছে সুবিধা নিয়ে চলে যাবে, সেটা কুইক রেন্টালের মাধ্যমেই হোক, আর সেটা নানা রকম ব্যবসায়িক এন্টারপ্রাইজের মাধ্যমেই হোক, সেটা কিন্তু আর হচ্ছে না। আমরা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি পররাষ্ট্রনীতিতে যে জাতীয় স্বার্থকে প্রাধান্য, শুধু জাতীয় স্বার্থ না, জাতীয় স্বার্থ বলে অনেক বেশি রিয়ালিস্ট শোনায়, কিন্তু আমরা যে লিবারেল পৃথিবীতে বসবাস করি, সেখানে আমি অন্য যে গ্লোবাল পাওয়ার রয়েছে, বৈশ্বিক নানা রকম যে শক্তি রয়েছে, আমাদের পার্টনাররা রয়েছে, তাদের সাথে একসাথে মিলেই হচ্ছে আমরা এগিয়ে যাব, কিন্তু আমার প্রধান প্রায়োরিটি হবে আমার দেশ। যে কারণে বিএনপি স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং তারেক রহমানের যে আমরা রিসেন্ট যে সাক্ষাৎকার দেখলাম, সেখানে কিন্তু তিনি খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন কয়েকটা বিষয়। একটা হচ্ছে আমাদের পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা চাই না যে কাঁটাতারে ফেলানি আবার ঝুলে থাকুক। আমরা চাই না যে আমাদের ওপরে কেউ দাদাগিরি করুক, তাই না? অর্থাৎ আমরা এমন একটা দেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই যে দেশটার মালিক হবে এই দেশেরই জনগণ। অর্থাৎ এই পররাষ্ট্র নীতি আমরা হচ্ছে যে সামনের দিনে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে পরস্পরের সাথে সমতা, সাম্য এবং ন্যায্যতার উপরে ভিত্তিতে করে প্রতিষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের পর তো ভারতের সাথে আমাদের এখন খুব টানাপোড়েন সম্পর্ক চলছে, তো সেক্ষেত্রে আপনি যে কথা বললেন সে কথা রেশ ধরে যদি জানতে চাই যে ভারতের সাথে একই সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন
এবং এই সীমান্ত হত্যা, পানি সমস্যা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারসাম্যপূর্ণ যে বাণিজ্যিক সম্পর্কটা আমাদের দরকার, এই দুটো ব্যালেন্স কিভাবে করবে বিএনপি? এটা একদিকে হচ্ছে দেখুন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেখানে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, এটা সত্য। তার একটা বড় কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশের যে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীকে এখনও তারা আশ্রয় দিয়েছেন এবং তারা এখনও বাংলাদেশে তাকে ফেরত পাঠাননি। হ্যাঁ, তো বাংলাদেশ হচ্ছে তার মানবতা বিরোধী যে অপরাধ, সেই মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার চলছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় 1000-এরও বেশি হচ্ছে হত্যার জন্য যিনি জড়িত, তাকে যদি ভারত রাজনৈতিক আশ্রয় দেয় এবং সেই রাজনৈতিক আশ্রয়টুকু যদি তাদের সমস্ত দলের একমত হয়ে এই আশ্রয় দেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়, যেটা আমরা 5ই আগস্টের পরপর দেখেছি, সেটা খুবই দুঃখজনক। আমরা 5ই আগস্টের পরে আরেকটি ঘটনা দেখেছি যে ভারতীয় সংবাদ মাধ্যমে কিন্তু নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু তখন বাংলাদেশে যে পরিস্থিতিটা ছিল, পুলিশ প্রশাসনের অভাব ছিল, হচ্ছে শান্তি যে শৃঙ্খলা যে রক্ষা করবে এইরকম ফোর্স না থাকার পরও জনগণ কিন্তু একত্রিত হয়েছে। জনগণ কিন্তু নিজেরাই কমিউনিটি বেসড এক ধরনের শান্তি শৃঙ্খলা তারা বজায় রাখতে পেরেছে। অর্থাৎ যে পরিমাণ সহিংসতা হওয়ার কথা ছিল এরকম একটা আনরেস্টের পরে, সেটা কিন্তু আমরা খেয়াল করি। রাত জেগে মানুষ কিন্তু পাহারা দিয়েছে তাদের কমিউনিটি। এই যে কমিউনিটি বেসড ফিলিং, সেটা একটা অসাধারণ একটা বিষয়। কিন্তু এটার ঘটনার পরও আমরা দেখছি যে প্রায় 1 বছরের বেশি সময় চলে গেলেও এখনও কিন্তু ভারত একই ধরনের পলিসি তারা মোটামুটি আমরা তাদের মধ্যে দেখছি। অর্থাৎ ভারতের দিক থেকে বুঝতে হবে যে এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে নতুন রাজনীতি এবং নতুন সমীকরণ, সেই সমীকরণে আমাদের সাথে যদি কার্যকরী একটি সম্পর্ক বা ওয়ার্কিং রিলেশন তারা রাখতে চান, তাহলে অবশ্যই এই যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় তাদেরকে সহযোগিতা করতে হবে। অর্থাৎ শেখ হাসিনাকে আমাদের এখানে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে না, এটা তো হচ্ছে দুইটা রাষ্ট্রের মধ্যে এক ধরনের বোঝাপড়ার ভিত্তিতেই এটা হওয়া উচিত। এখন আপনি যে কোশ্চেনটা করলেন ওয়ার্কিং রিলেশনটা কিভাবে তৈরি হবে, এটা হচ্ছে একটা বেইজ। তারপরে যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে দুই দেশের মধ্যে আমাদের বাণিজ্যিক অনেক ধরনের সম্পর্ক রয়েছে। এখন এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক একে অপরের দ্বারা প্রভাবিত। আমাদের এখান থেকে যদি মানুষ না যায়, তাহলে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী বা ভারতের অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরকম ভারত থেকেও অনেক কিছু না আসার কারণে আমাদেরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ দুই দেশের স্বার্থ রক্ষার জন্যই এই যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্কটা থাকবে। কিন্তু রাজনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের হবে পরস্পরের প্রতি মর্যাদার উপরে ভিত্তি করে। শুধু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে মর্যাদা দিবে না, সেই রাষ্ট্রকেও আমাদের মর্যাদা দিতে হবে। এটা একটা দ্বিপাক্ষিক মর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমাদের এই সম্পর্কটা তৈরি হবে। যে কারণে আমরা বারবার বলছি, আমাদের বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সাক্ষাৎকারে বলেছেন যে আমরা পানির ন্যায্য হিস্সা চাই, আমরা আর সীমান্তে হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা কাঁটাতারে ফালানিকে আর ঝুলতে দেখতে চাই না। এবং আমাদের তিস্তায় যে আমাদের পানির যে ক্রাইসিস রয়েছে, ফারাক্কা বাঁধ রয়েছে, সেখানে আমরা হচ্ছে নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ট্রান্সপোর্টেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীভিত্তিক, আমাদের চাষাবাদে নানা ধরনের প্রভাব পড়েছে। এই যে বিষয়টি, এটা হচ্ছে দুইটা দেশকেই এটা কাছে যদি আসতে চায়, তাহলে প্রথমেই ভারতের যে বৈষম্যমূলক নীতি, সেই নীতি থেকে তাদের সরে আসতে হবে এবং এই পরিবর্তনটা তাদের করতে হবে। আমরাও আশা রাখি যে আমরা হয়তো এই পরিবর্তনটা দেখতে পাবো সামনে। শেখ হাসিনা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, তাতে কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসবে, চাইলে তারা পুলিশ বাহিনীকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তো এই জায়গাটায় সাধারণ জনগণ কেন আসলে বিশ্বাস করবে যে এই সুযোগটা থাকার পরেও বিএনপি পুলিশ বাহিনী সংস্কার করবে, 1, এবং 2, এই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যে একটা ট্রমা বা একটা অনাস্থা তৈরি হয়েছে, এইটাকে অ্যাড্রেস করার জন্য বিএনপি কি করবে? চমৎকার প্রশ্ন। গত 15-16 বছরে
যখন শেখ হাসিনা সময় ছিল, সেই সময়ে আপনি যদি একটু ডেটা নেন তাহলে দেখবেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, ডেথ ইন কাস্টোডির শিকার হয়েছেন, অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। অর্থাৎ বিএনপি রাজনৈতিক দল হিসাবে যদি আপনি নাম্বারের বিবেচনায় ধরেন এবং সিভিয়ারিটির বিবেচনায়ও ধরেন, তাহলে একটা ভিকটিম দল। এখন এই রাজনৈতিক দলটি যদি ক্ষমতায় আসে, তো আমাদের সেই আত্ম উপলব্ধির জায়গা তৈরি হয়েছে, সেই জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে যে আমরা যদি একইভাবেই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সেই ফ্যাসিস্ট সরকারের সমীকরণই যদি আমরা ফলো করি, সেই ফ্যাসিস্ট সরকার যেভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে সেটিই যদি আমরা ফলো করি, তাহলে আমাদের ভাগ্যও কিন্তু একই জিনিস সেই অপেক্ষা করছে। যে কারণেই এটা শুধু বিএনপি নয়, যে কোনো রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে যদি নির্যাতনের মাধ্যমে, নিপীড়নমূলক নীতির মাধ্যমে যদি দেশ শাসন করতে যায়, তাহলে অবশ্যই জনগণ সেটার বিপক্ষে দাঁড়াবে। এই কারণে রাজনৈতিক দল হিসাবে আমরা যেহেতু ভিকটিম, আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে এই প্রসেসের মধ্যে দিয়ে এসেছি, যে কারণে আমরা জানি যে সামনের দিনে যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা যদি আসলেই জনসম্পৃক্ত না হতে পারি, আমরা যদি জনগণের কাছাকাছি না আসতে পারি, তাহলে জনগণ আবার আমাদের ছুঁড়ে ফেলে দেবে। যে কারণে আমরা যে পলিসিগুলো নেওয়ার চেষ্টা করেছি, যেটা একটু আগেও আপনাকে বললাম, এর প্রত্যেকটার গোলই হচ্ছে যে আমরা আমাদের কাজের মাধ্যমে, পলিসির মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে চাই এবং সত্যিকারের জনগণের ভোটেই আমরা নির্বাচিত হতে চাই। হ্যাঁ, আমরা আওয়ামী লীগের মতো এরকম সাজানো নির্বাচন করে বারবার আসার চাইতে আমরা এমনভাবে আমাদের পলিসিগুলো সাজাতে চাই যাতে জনগণ নিজেই আমাদের ভোট দিয়ে আমাদের তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে বিএনপি আসলে পুলিশ বাহিনীর সংস্কার না অবশ্যই হচ্ছে, শুধু পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীকে আগের মতো আর ব্যবহার করা না অবশ্যই না, সেই স্কোপ আমাদের নাই। তো শুধু পুলিশ বাহিনী কেন, আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান, আপনি যদি মিডিয়ার দিকে তাকান, এমনিতেই কিন্তু বিএনপি ট্র্যাক রেকর্ড মিডিয়ার দিক থেকে আওয়ামী লীগের চাইতে শতগুণে ভালো। আপনি যদি শিশিরের কার্টুনের কথা বলেন, পলিটিক্যাল স্যাটারের কথা বলেন, ইভেন রিসেন্টলি যখন তারেক রহমানের নামে অনেক ধরনের কার্টুন, অনেক ধরনের মিম তৈরি হয়েছে, তিনি বলেছেন, তিনি নিজে এটা টুইটও করেছেন না, এবং আমাদের যে ব্যক্তিগত আলাপচারিতায়ও কিন্তু তিনি এটা নিয়ে হাসাহাসি করেন যে আমার কাছে এটা ভালো লাগে যে আমাদের আজকালকার যে জেনারেশন, তারা আসলে পলিটিক্যালি যে একটা হিউমার দিয়ে সমালোচনা করতে পারে, এটা কিন্তু একটা কোয়ালিটি, তাই না? অতএব তিনি এটা অ্যাপ্রিসিয়েট করেন। অতএব আমরা যে শাসনামল, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, এই শাসনামলে আমাদেরকে অবশ্যই সমালোচনা করা যাবে এবং সমালোচনা করার জন্য ওই যেভাবে শেখ হাসিনা গ্রেফতার করে নিয়ে যেত, সেটা হওয়ার কোনো ধরনের চান্স বা সম্ভাবনা এখানে নাই। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু আপনি তাকে হ্যারাস করতে পারবেন না। যেমন আমরা দেখছি ইদানিং অনলাইনে, বিশেষ করে নারীদের নানা রকম অনলাইন বা সাইবার বুলিং করা হচ্ছে। তাদের যে শুধুমাত্র নারী হবার কারণে তাদের নানা ধরনের প্রতিহিংসার শিকার এবং এমন ধরনের কমেন্ট করা হচ্ছে যেটা আমরা ভদ্র পরিসরে উচ্চারণও করতে পারি না। তো যে কারণে এই ধরনের ঘটনা যখন হবে, সেটা কিন্তু বাক স্বাধীনতার অংশ না, সেটাকে আমরা অপরাধ হিসেবে ধরব, সেটাকে আমরা প্রচলিত আইনের কাঠামোয় এনে সেই অপরাধীদের চিহ্নিত করা এবং শাস্তির ব্যবস্থা করব। শাপলা শাহবাগ এবং পরিচয় রাজনীতিতে প্রেসের ভূমিকা নিয়ে তো আপনি গবেষণা করছেন, তো এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মিডিয়া আসলে আমাদের মধ্যে কিভাবে একতা বা বিভাজন তৈরি করে? আমার গবেষণায় আমি যেটা দেখিয়েছি যে মিডিয়া কিন্তু আইডেন্টিটি শেপ করতে পারে। হ্যাঁ, আমার গবেষণায় আমি 3টি নিউজ পেপার নিয়ে আমি কাজ করেছি। সেটি হচ্ছে প্রথম আলো, আমার দেশ আর জনকণ্ঠ। তো এই 3টি পত্রিকার রিপোর্টিং আমি বিশ্লেষণ করেছি। এই রিপোর্টিংগুলো মূলত ছিল 2013 সালে শাহবাগ আন্দোলন এবং শাপলা আন্দোলন, এই দুইটা আন্দোলনে প্রেস কাভারেজ কীরকম ছিল সেটা আমি বিশ্লেষণ করেছি। এই বিশ্লেষণ করে আমি সেই সময় 2015-এ এটা 14-15-এ আমি কিন্তু একটা প্রেডিকশন ওখানে আপনি যদি পড়ে থাকেন দেখেছেন যে আমি বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এই দুইটা ক্যাম্প আসলে আলটিমেটলি দুইটা এক্সট্রিম আইডেন্টিটি তৈরি করবে। একটা হচ্ছে ইসলাম কেন্দ্রিক দক্ষিণপন্থী, এই দুইটাই দক্ষিণপন্থী আসলে,
কারণ বাংলাদেশে এখানে একটা মজার ঘটনা আমি একটু বলি, মজা না মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোকে ডানপন্থী বলা হয়, কিন্তু আপনি যদি পুরো পৃথিবীর আপনি ডাইনামিক্সটা দেখেন, পুরো পৃথিবীতে ডানপন্থী কাদের বলা হয়? শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, যারা এক্সট্রিম ন্যাশনালিস্ট, যেমন আওয়ামী লীগ আসলে একটা ডানপন্থী দল, কিন্তু আওয়ামী লীগ সে নিজেকে প্রজেক্ট করেছে, সে বলেছে যে সে হচ্ছে সেকুলার, মধ্য বাম এরকম হিসাবে প্রজেক্ট করেছে। কিন্তু পুরো বিশ্বব্যাপী যারা হচ্ছে এথনোসেন্ট্রিক রাজনীতি করেন, মানে তীব্র জাতীয়তাবাদ, যেমন মনে করেন ইউরোপে যারা মাইগ্রেশন বিরোধী, হ্যাঁ, যারা হচ্ছে ওই যে হিটলারের নাৎসি পার্টির মতো যারা ওই একটা রেস ভিত্তিক, একটা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক একটা আইডেন্টিটি তৈরি করে এবং এই আইডেন্টিটির বাইরে যারাই আছে তাদেরকে নাকচ করার চেষ্টা করে। তো আওয়ামী লীগ কী করেছিল? আওয়ামী লীগ একটা বাঙালি ন্যাশনালিজম তারা তৈরি করেছিল এবং একটা কাল্ট ফিগার তৈরি করেছিল শেখ মুজিবের মতো এবং তার ফ্যামিলি। এবং আপনি যে কোনো প্রশ্ন যদি তাদেরকে করেন, তার মানে আপনি এই জাতীয়তাবাদের তখন বাইরে চলে যান। তার মানে এটা একটা এক্সট্রিম ন্যাশনালিজম তারা তৈরি করেছিলেন। এটা হচ্ছে ডানপন্থার একটা অন্যতম লক্ষণ। তো যে কারণে আওয়ামী লীগ আসলে একটা বড় ধরনের ডানপন্থী দল, যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্টরা কেন জানি এটা বলার চেষ্টা করেন না। হয়তো বেশিরভাগ পলিটিক্যাল সায়েন্টিস্ট আসলে আওয়ামী লীগ সমর্থক, এই কারণে হতে পারে। কিন্তু এই দুইটা যে শিবির, একটা হচ্ছে শিবির মানে ক্যাম্প, একটা হচ্ছে এরকম আলট্রা প্রো সেকুলার এবং হচ্ছে একটা আলট্রা প্রো রিলিজিয়ন, এই দুইটা ক্যাম্পের উত্থান হবে তখনও ছিল। এবং পরবর্তীতে যখন মানে এই আলট্রা সেকুলার ক্যাম্পটা অনেক বেশি নিপীড়নবাদী হয়ে গেল, অনেক বেশি অত্যাচারী হয়ে গেল, তখন আমাদের ফোকাসটা কেবল ওই ক্যাম্পের উপরে ছিল। কিন্তু এই যে আলট্রা প্রো রিলিজিয়ন যে ক্যাম্পটা, সেটা কিন্তু আমরা ভিকটিম হিসেবে দেখেছি, কারণ তারা ভিকটিমের শিকার এই সময়টা। তো এখনকার রাজনীতি যদি আপনি দেখেন, যে আবার আপনি দেখেন যে এই দুইটা শিবির কিন্তু আবার এই দুইটা ক্যাম্প হচ্ছে মাথাচাড়া দিয়েছে। এখন একটা ক্যাম্প এখন দেশ থেকে পালিয়ে রয়েছে। দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলট্রা প্রো রিলিজন এই ক্যাম্পটা কিন্তু নানা ধরনের ভায়োলেন্স করছে। এটা মব ভায়োলেন্স বলেন, হ্যারাসমেন্ট বলেন, নারীদের সাইবার বুলিং বলেন, তা ব্যক্তি স্বাধীনতা খর্ব করার ইত্যাদি নানা রকম হচ্ছে। এবং সামনের দিনে এই আইডেন্টিটি পলিটিক্সটা কিন্তু আবার দেখতে পাবো। কিন্তু মিডিয়া যে রোলের কথা বলছেন, মিডিয়া যেটা করে, মিডিয়া হচ্ছে আস অ্যান্ড দেম, এই যে বিভাজনটা, সেই বিভাজনটা তাদের কাভারেজের ওয়ার্ডিংয়ের মাধ্যমে তৈরি করে। আমরা দেখেছি যে আমার দেশের মতো পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা, জনকণ্ঠের মতো পত্রিকা, সেই সময় তারা কিন্তু এই ধরনের ক্যাম্প তারা তৈরি করেছে। আমার দেশ করেছে, আলট্রা প্রো ইসলামিস্ট ক্যাম্প একটা তৈরি করেছে। এদিকে হচ্ছে জনকণ্ঠ মূলত হচ্ছে আলট্রা প্রো সেকুলার একটা ক্যাম্প তারা তৈরি করেছে। প্রথম আলো মোস্টলি হচ্ছে প্রো সেকুলারের দিকে, কিন্তু মোটামুটি একটা মাঝামাঝি অবস্থান তারা নিয়েছে। এই তিনটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে আমি তখনই কিন্তু একটা প্রেডিকশন করেছিলাম যে বাংলাদেশে এই বিভাজনটা বারবার উত্থান হবে, বারবার এই বিভাজনটা উত্থান হবে, যেটা আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন। এই প্রেক্ষাপটেই আপনি যদি ফ্যাসিবাদী আমলে যে গণমাধ্যমের ভূমিকা এবং গণঅভ্যুত্থান পরবর্তী যে আমাদের এক বছরের মতো সময়, এই সময়ে যে গণঅভ্যুত্থানের ভূমিকা, এই দুটো ভূমিকার মাঝে কি আপনি কোনো পরিবর্তন দেখতে পান? অবশ্যই পরিবর্তন দেখতে পাই। যেমন আপনি দেখেন যে ফ্যাসিবাদের সময়ে কে রাজনৈতিক কর্মী আর কে সাংবাদিক সেটা কিন্তু বোঝা যেত না। আপনি যদি শেখ হাসিনার ওই প্রেস কনফারেন্স যদি আপনারা দেখেন, ওইখানে যে পরিমাণ সাংবাদিকরা হচ্ছে তোষামোদি করতো, যেটা আমরা সহজ বাংলায় তেল বলি, সেই তেলটা যদি কেউ কালেক্ট করতে পারতো, তাহলে বাংলাদেশের এনার্জি ক্রাইসিস কিন্তু সমাধান হয়ে যেতে পারত। হ্যাঁ, তো এখন তার মানে কি, তারা হচ্ছে জার্নালিজম প্র্যাকটিস না করে, জার্নালিস্টিক ইন্টিগ্রিটি না রেখে তারা রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিল এবং তারা প্রো এস্টাবলিশমেন্ট সবসময় যেটা হুজুর বলেন সেভাবেই মোশাহেবি তারা করে গিয়েছে। কিন্তু এটাকে বাইনারি দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না যে সব সাংবাদিক খারাপ। আপনি যদি সিজিএসের গবেষণা দেখেন, আমরা একটা গবেষণা অনুযায়ী যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারা সবচাইতে বেশি অত্যাচারের শিকার হয়েছেন, কারা সবচাইতে অ্যারেস্টের শিকার হয়েছেন, আমরা যদি দুইটা দেখি, প্রথম হচ্ছে রাজনৈতিক কর্মীরা, বিরোধী রাজনৈতিক, সেকেন্ডটা হচ্ছে সাংবাদিকরা। এরাও তো সাংবাদিক, এরা হয়তো লোকাল লেভেলের সাংবাদিক, বিভিন্ন জায়গায় সাংবাদিক, অর্থাৎ সাংবাদিকদের একটা সেকশন
এই তোষামোদি করেছে, আর একটা সেকশন কিন্তু তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আমাদের বারবার তথ্য হচ্ছে দিয়েছেন, তাদের জীবনের রিস্ক নিয়ে দিয়েছেন, তাদের নির্যাতনের রিস্ক নিয়ে দিয়েছেন। ঠিক আছে, একইভাবে এখনকার সাংবাদিকতা যদি আপনি দেখেন, এখন এই হচ্ছে দাবার বোর্ডটা ঘুরে গিয়েছে। এখন আমরা দেখছি যে নতুন নতুন সুবিধাবাদী অনেকে তৈরি হয়েছে। আমরা রিসেন্ট আরেকটা হচ্ছে সপ্রাণ নামে একটা সংগঠনের হচ্ছে ডেটা যে আমরা দেখলাম, সেই ডেটাতে আমরা দেখলাম যে রিসেন্টলি মব ভায়োলেন্সের ঘটনা অনেক অনেক বেড়েছে। রিসেন্টলি জার্নালিস্টদের উপরে হামলার ঘটনাও কিন্তু বেড়েছে। এটা লাস্ট 1 ইয়ারের আমরা যদি দেখি হাসিনার এবং এই 1 ইয়ার আমরা যদি তুলনামূলক করি, একটু এখানে আমরা মনে হয় বেশ বেড়েছে এখানে যদি আমরা ডেটাটা আমরা দেখি। কিন্তু এখনও আমরা দেখি যে এখানেও কিন্তু অনেক সাংবাদিক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মানে সাংবাদিকতায় সবসময় আমরা খেয়াল করছি যে কিছু প্রো এস্টাবলিশমেন্ট তোষামোদকারী এবং এক ধরনের অবনমন কিন্তু হয়েছে শেখ হাসিনার সময়, যেটার কন্টিনিউশন এখনও রেজিস্ট্যান্সও ছিল, সেটার রেজিস্ট্যান্সও ছিল। কিন্তু মোটা দাগে মেইন স্ট্রিম যে মিডিয়া, সেই মিডিয়ার একটা বড় ধরনের অবনমন কিন্তু আমরা দেখি শেখ হাসিনার সময়। এখন আমাদের সামনে একটা মানে সুযোগ এসেছে, অপরচুনিটি এসেছে সেটাকে দাঁড় করানোর। কিন্তু আমরা যে খুব একটা ইতিবাচক প্রবণতা আমরা দেখছি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত না, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারি। মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন যেটা প্রায় সময়ই হয়ে থাকে, বিএনপিও এটার ভিকটিম হয়েছে এক সময়। তো এই যে মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন, একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা, এই দুটো বিষয়ে বিএনপির কিভাবে আসলে ব্যালেন্সটা করবে? একই দিকে আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়ার কারণে, আমি যদি একটা রিসেন্ট সার্ভে আমি বলি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ বাংলাদেশের নিউজ কালেক্ট করে কোত্থেকে, খবর পায় কোত্থেকে, ফেসবুক থেকে। হ্যাঁ, জাস্ট ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। ফেসবুকের প্রবলেমটা কি? যেমন মনে করেন আপনি একটা অনলাইন আউটলেটও যদি করেন, একটা টিভি চ্যানেল করেন, একটা নিউজ পেপার করেন, আপনার এখানে অনেকগুলো গেটকিপার আছে। আপনি একটা সংবাদ লেখার পরে সেটা কমপক্ষে 2-3টা চোখ পার হয়ে তারপরে এটা ব্রডকাস্ট হয়। ফেসবুকে আপনার এখন মনে হলো যে আমার এই কথাটা বলা দরকার, আপনার এখানে তো কোনো গেটকিপার নাই, আপনার গেটকিপার আপনিই। হ্যাঁ, তার মানে আপনার ইমিডিয়েট রিয়াকশন আপনি দিয়ে দিচ্ছেন। এখন এই সংবাদটা যখন সোর্স হিসাবে মানুষ নিচ্ছে, তখন কিন্তু এটা সংবাদ নাকি এটা প্রোপাগান্ডা, এইটা কিন্তু বোঝার কোনো উপায় আমরা ডিস্টিংগুইশ আমরা করতে পারছি না। এই না পারার কারণে আমরা দেখি যে একটা বড় ধরনের ক্রাইসিস কিন্তু আমাদের হচ্ছে, যেটাকে আমরা এই জমানাকে আমরা বলছি পোস্ট ট্রুথ জমানা, যেটা আমরা বলছি, যেখানে আমরা ঠিক মতো সংবাদটাকে ট্রুথ কি সেটাকে আমরা যাচাই করতে পারছি না। এখন যে কারণে আমরা এমন একটা এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এই ব্যালেন্সটা তৈরি করা, যে আমরা একই সাথে বাক স্বাধীনতাও রাখবো, আবার এইটা প্রোপাগান্ডাও ট্যাকেল করবেন। আপনি যদি ফটোকাট ইন্ডাস্ট্রি এখন দেখেন, আনোয়ার টিভির মতো যেগুলো ফটোকাট, হ্যাঁ আপনার প্রত্যেকটা কপি বের হয়েছে, এবং এটা এত মানে একটা স্ট্যাগারিং নাম্বারস অফ দিস কাইন্ড অফ ফেক নিউজ আউটলেটস বা ফেসবুক পেজেস, ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্টেইন দেম। হ্যাঁ, তো আপনি এই কন্টেন্টটা করবেন কীভাবে? তো এই কন্টেন্ট করার জন্য অবশ্যই একটা রেগুলেশন দরকার। এবং আমি আসলে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এখন এটা কীভাবে কন্টেন্ট, এটা পুরো পৃথিবীর জন্য ক্রাইসিস কিন্তু। হ্যাঁ, অতএব আমাদের এই ব্যালেন্সটা রাখতে হবে যে আমরা একটা সীমা পর্যন্ত অবশ্যই বাকস্বাধীনতাকে আমরা রাখবো, কিন্তু এই ধরনের ফেক যে পেজগুলো রয়েছে, সেই ফেকের সাথে আবার স্যাটার যে পেজগুলো রয়েছে, সেটাকে আবার আপনার ডিস্টিংগুইশ করতে হবে, কারণ স্যাটার করার অধিকার মানুষকে দিতে হবে। হ্যাঁ, কিন্তু সেই সাথে সাথে যেটা মানুষ আবার সত্যি হিসাবে ধরে নিচ্ছে, হ্যাঁ, সেটাকে কিন্তু আমাদের অবশ্যই আমাদের ডিবাঙ্ক করতে হবে এবং কন্ট্রোলও করতে হবে। সে জায়গায় আমাদের যেতে হবে। এই কারণে সরকারের করার জন্য কি আপনারা কোনো ডেডিকেটেড রিসার্চ টিম বা আপনারা এইটা আমরা করছেন না? এটা ফ্যাক্ট চেকিং টিম হচ্ছে থাকতে হবে, কিন্তু এখানে একটা প্রবলেমও আছে। আমরা এটা চিন্তা করেছিলাম যে আমরা দলীয় উদ্যোগে বা রাষ্ট্রের এখন যেরকম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের পিআইবি একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আপনি যদি প্রফেশনাল ফ্যাক্ট চেকারদের সাথে কথা বলে দেখেন, তারা সবসময় বলে ইনস্টিটিউশন, মানে সরকারি ইনস্টিটিউশন বা যে হচ্ছে রেগুলেট করে, সেই যদি ফ্যাক্ট চেক করে, তাহলে এখানে ক্রেডিবিলিটির একটা ঝামেলা আছে। অতএব ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার।
আমরা যেটা করতে পারি সরকারের পক্ষ থেকে, যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে ফ্যাক্ট চেকিং অটোনমাস অর্গানাইজেশনগুলোকে আমরা রাষ্ট্রীয় প্রণোদনা দিতে পারি। কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্সটা তারা থাকবে, তারা ইন্ট্যাক্ট থাকে। হ্যাঁ, সেই রকম আমরা যেরকম মেটা করে যে কিছু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের সাথে তারা একটা চুক্তিতে যায়, আমরা হয়তো সেটা করতে পারি যে এটা ফর পাবলিক গুড, মানে পাবলিক ইন্টারেস্ট। হ্যাঁ, ফর পাবলিক ইন্টারেস্ট কিছু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গভর্নমেন্টের কিছু ফান্ড হয়তো তারা পাবে, কিন্তু নট নেসেসারিলি যে গভর্নমেন্টকে তাদের সার্ভ করতে হবে। ওই জায়গাটা যেমন ওই যে অটোনমাস যেরকম ইনস্টিটিউশন থাকে, যেমন ইউনিভার্সিটি, তাই না, এরকম একটা অটোনমাস জায়গা আমাদের তৈরি করতে হবে। জি। আবার একটু রাজনীতির প্রশ্নে আসি। বাংলাদেশে আসন ভাগাভাগি বা জোট গঠনের রাজনীতি অনেক সময় আদর্শের চেয়ে বেশি কৌশল নির্ভর হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই আসন ভিত্তিক কৌশল গণতান্ত্রিক রাজনীতিকে কি আসলে শক্তিশালী করে না দুর্বল করে? না, গণতন্ত্র যে বিষয়টা সেইটা তো 100% পারফেক্ট না। এটাই বিউটি আসলে গণতন্ত্রের। যখন আপনি কোনো কিছুকে, যেমন সমাজতান্ত্রিক সরকারকে আপনি ক্রিটিসিজম করতে পারবেন না, কারণ এটা তো 100% কারেক্ট, ঠিক আছে, মানে তাদের কাছে অন্তত। কারণ গণতন্ত্রের বিউটিটা হচ্ছে যে আমরা ভাঙা গড়ার খেলা সবসময় চলতে থাকবে, ট্রায়াল অ্যান্ড এরর সবসময় চলতে থাকবে। তো যেই কারণেই হচ্ছে যে আপনি যে অ্যালায়েন্সের কথা বললেন, এটা হবে, এটা আপনি কখনো আটকাতে পারবেন না। হ্যাঁ, তো এই জোটগত যে রাজনীতি, এই জোটগত রাজনীতি পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে হয়, সেটা বাংলাদেশে কেন হবে না? সেটা তো হবে, কিন্তু আদর্শের চাইতে কৌশলকে যে প্রাধান্য দেওয়ার না না, দেখেন, আদর্শের বিষয়ে একটা প্রশ্ন আমি বলি, সেটা আমি এইটা আমার রাজনৈতিক হ্যাট খুলে দিয়ে আমি একাডেমিশিয়ান হ্যাটটা পরে আমি বলি আপনাকে। সেটা হচ্ছে, এটা আমি বিএনপির ক্ষেত্রে আমি অনেকের কাছে শুনেছি যে তারা বলে যে বিএনপিতে কোনো আদর্শ নাই। হ্যাঁ, বিএনপির ন্যারেটিভ কি, হচ্ছে আদর্শগত রাজনীতি বিএনপি করে না, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আমরা শুনেছি। রাজনৈতিক দল বাংলাদেশের মতো দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাদের আদর্শগত আইডেন্টিটি পলিটিক্স না করাই বেটার। এটা আমার পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে আমি এটা বলছি। কেন বলছি আমি আপনাকে বলি। রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্ম হবে, ঠিক আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে বিভিন্ন মতামতের মানুষকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে কিছু মানুষ একটু ডানের দিকে যাবে, কিছু মানুষ একটু বামের দিকে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হবে সেটা মধ্যপন্থী একটা সিদ্ধান্ত হবে। এবং বিএনপির এটা একটা ফ্যাসিনেটিং গুণ, সেটা হচ্ছে বিএনপিতে ডানপন্থী লোক রয়েছে, বিএনপিতে বামপন্থী লোক রয়েছে, বিএনপিতে আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, প্রচণ্ড ধার্মিক, নানা রকম লোক রয়েছে, যেটা বিএনপির দুর্বলতা বলে অনেকে প্রচার করেন। আমি মনে করি এটা বিএনপির সবলতা, কারণ একটা রাজনৈতিক দল হিসাবে আপনাকে স্পেস দিতে হবে মানুষকে চিন্তার, এবং নানা রকম চিন্তার মানুষ যখন এক জায়গায় আসবে, যখন কোনো রাজনৈতিক দল তাকে একটা জায়গা দিবে, সেখান থেকে আসলে আপনি ইনক্লুসিভ পলিটিক্স বের করে নিয়ে আসতে পারবেন। সেখান থেকে আসলে ওই দেশের জন্য গুরুত্বপূর্ণ যে নীতিটা মোটামুটি সবার সিদ্ধান্তকে রিফ্লেক্ট করবে, সেটাকে নিয়ে আসতে পারবেন। যে কারণে আমি মনে করি যে আদর্শ ভিত্তিক রাজনীতি চাইতে এমন একটা জায়গা তৈরি করে দেওয়া যেখানে সব আদর্শের লোক এসে কথা বলতে পারবে, এবং সব আদর্শের লোকের কথা বলার স্পেস দেওয়ার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, সেটি বেটার পলিটিক্স। আমরা প্রায় সময় রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন ক্যাম্পেইন চালায়, সেটার তহবিল নিয়ে আমরা অনেক আলোচনা প্রায় শুনি, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব আয় ব্যয়ের হিসাব বা আর্থিক স্বচ্ছতা আছে, সেটা নিয়ে আসলে আমরা তেমন একটা আলোচনা দেখি না। তো আপনার মতে রাজনৈতিক দলগুলো আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে যাতে করে তাদের আয় ও ব্যয়ের একটি স্বচ্ছ হিসাব প্রকাশ করা যায়? এটা একটা চমৎকার বিষয়। রাজনৈতিক দলগুলোকে, শুধু বিএনপি না, জামাতে ইসলামী না, এনসিপি না, সমস্ত রাজনৈতিক দলকে, আপনাদের মতো যেগুলো রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে, সিভিল সোসাইটি রয়েছে, আমাদের এই দাবি আপনারা তুলতেই পারেন। হ্যাঁ, যে হচ্ছে এইখানে অর্থনৈতিক একটা স্বচ্ছতা থাকা। এখন তো জনগণ আরো রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তারা চায় আসলে তো এইটা রাজনৈতিক দল তো ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে কিন্তু জমা দেন, আপনারা জানেন যেটা জমা দিতে হয়। আমরা যখন নির্বাচন করে তখন হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদেরও তাদের একটা আয়ের হিসাব নিকাশ সেখানে জমা দিতে হয়। এখন সেটা কতটুকু স্বচ্ছ হয় সেইটা আমাদের এক ধরনের স্ক্রুটিনির মধ্যে নিয়ে আসা উচিত। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের আয়ের যে উৎস, সেই উৎসকে
স্বচ্ছতার ভিত্তিতেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা একদিনে হবে না, কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে হবে না। বিশেষ করে সিভিল সোসাইটির যে অর্গানাইজেশনগুলো, সেটা চলমান প্রক্রিয়া থাকা উচিত, এবং এইটা খুবই সিরিয়াসলি রাজনৈতিক দলগুলোর দেখা উচিত বলে আমি মনে করি। আমি যতদূর জানি যে আপনাদের একটা গবেষণা প্রজেক্টও মনে হয় এটা নিয়ে চলছে, এবং এই ধরনের প্রচুর প্রজেক্ট হওয়া দরকার রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করা দরকার রয়েছে, আপনাদের মতো সিভিল সোসাইটি যে অর্গানাইজেশন রয়েছে তাদের সাথে একটা কনসালটেশনের দরকার রয়েছে, এবং এই উপলব্ধি দরকার রয়েছে যে আমরা এমন একটা আধুনিক রাজনীতি আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাবটা খুব পরিষ্কার থাকবে। বর্তমানে বিএনপি নেতৃত্ব, বিশেষ করে জনাব তারেক রহমানের ভূমিকা দলীয় গণতন্ত্র ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করছে, এবং তার বর্তমান ভূমিকা কি আসলে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারছে বিএনপির প্রতি? আপনি যদি খুব সম্প্রতি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়, পরবর্তীতে ফিনান্সিয়াল এক্সপ্রেসে যে প্রকাশিত হয়েছে, তারপরে পুরো বাংলাদেশ জুড়ে আমরা যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছি সেটা আসলে প্রচণ্ড পজিটিভ প্রতিক্রিয়া। ইভেন অনেক বিরোধী দলের যে নেতা নেত্রী তারাও কিন্তু বলেছেন যে তারেক রহমানের এই যে সাক্ষাৎকার তা তাদের আশ্বস্ত করেছে, এবং তারা এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে প্রো বাংলাদেশ বা সবার আগে বাংলাদেশ এই নীতিটুকু বজায় থাকবে বলে তারা মনে করছেন। বিশেষ করে হচ্ছে যে সকল ধরনের মানুষ, সকল ধর্ম এবং বর্ণের মানুষ, তাদের যে স্বার্থ, সকল ধরনের জাতিসত্তার যে মানুষ, তাদের স্বার্থ আমরা দেখার চেষ্টা করব, এবং সেটা তিনি তার বক্তৃতায় বলেছেন। তিনি তার বক্তৃতায় শক্ত এবং শীতদ্বারা সম্পন্ন পররাষ্ট্রনীতির কথা বলেছেন। তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষাতে গুরুত্ব দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যে যখন কথা বলেছেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে সেখানে কিন্তু একটা প্রাজ্ঞতার ছাপ রয়েছে, একটা স্টেটসম্যানশিপ রয়েছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। নর্মালি আমরা আমাদের যে অভিজ্ঞতা, আমাদের এর আগে আমরা শেখ হাসিনা এবং তাদের ফ্যামিলির কথা যখন আমরা শুনেছি, তারা সবসময় তাদের ভিকটিমহুডকে সামনে স্বজন হারানোর বেদনা দিয়ে বক্তব্য শুরু হতো। কিন্তু আপনি দেখেন তারেক রহমানের বক্তৃতায় কিন্তু প্রতিশোধের কোনো একটা কথা নাই। তিনি তার পুরো সাক্ষাৎকারে একবারও জামাতের নাম উল্লেখ করেন না, একবার আওয়ামী লীগের নামও উল্লেখ করেন নাই। তিনি প্রতিশোধ না, তিনি বারবার বলেছেন যে আমরা ন্যায় বিচারের দিকে যাব। অর্থাৎ এই বিষয়গুলো ইতিবাচক, এবং আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্ম সেটা বুঝতে পারছেন, এবং এই ধরনের যত বেশি মিডিয়া এনগেজমেন্ট হবে এবং তারেক রহমান সম্পর্কে যত বেশি তরুণ প্রজন্ম জানতে পারবে, তত তারা বুঝতে পারবে যে তারেক রহমানকে কিভাবে হচ্ছে শেখ হাসিনার সময়ে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হাওয়া ভবন সম্পর্কিত। জি, এখন হাওয়া ভবন নিয়ে আপনি জিজ্ঞেস করে দেখেন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ আসলে হাওয়া ভবন কী সেটাই জানে না। একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে হাওয়া ভবন এবং আয়না ঘরকে একই রকম করে বলা হয়েছে। তো এটা স্পষ্ট করে তরুণ সমাজকে বুঝতে হবে যে হাওয়া ভবন কী ছিল। হাওয়া ভবন একটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ছিল। তার মানে সেখান থেকে তারেক রহমান তার আশেপাশে যারা তরুণ নেতৃত্ব ছিল তাদেরকে একসাথে করে তিনি একটি ডেটা বেসড একটা ইলেকশন পরিচালনার একটা সিস্টেম গড়ে তুলেছিলেন সেখানে, যেখান থেকে তিনি তৃণমূল ভিত্তিক একটা নেতা উঠে আসবে, কিভাবে কমিটিগুলো হবে, সেরকম একটা পার্টি মডার্নাইজেশনের জায়গা তিনি করতে চেয়েছিলেন। এটা একটা পার্টির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সেই বিল্ডিংকে পরবর্তীতে আমরা এই যে শেখ হাসিনার সময়ে এটাকে বারবার প্রোপাগান্ডার মাধ্যমে, গোয়েবলসীয় নীতির মাধ্যমে তাকে ভিলেনে পরিণত করা হলো, এবং এমন ভিলেনেই পরিণত করা হলো যে হাওয়া ভবন শুনে মনে করছে যে এটা মনে হয় আয়না ঘরের মতো কোনো কিছু একটা। হ্যাঁ, অতএব এটা তরুণ সমাজ যারা রয়েছেন তাদেরকে আসলে এটা বুঝতে হবে যে এটা একটু মানে আমরা যদি একটু ব্যাকট্র্যাক করে একটু মানে এই আওয়ামী লীগীয় লেন্স থেকে দূরে এসে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে তার বিরুদ্ধে কী ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এবং এটা কিন্তু ক্লিয়ার হবে যত বেশি তিনি ইন্টারাকশন করবেন,
যত বেশি তরুণদের সাথে কথা বলবেন, মিডিয়া আসবেন, এটা যেমন একটা সাক্ষাৎকার হয়েছে, এটা আস্তে আস্তে ডিবাঙ্ক হবে। আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন নির্বাচন নিয়ে আপনার কাছে দুটো প্রশ্ন, একটু সংক্ষেপ করে আমাদেরকে যদি আপনার ইনসাইটস দিতেন। সো আপনার পর্যবেক্ষণ অনুযায়ী 2026 সালের যে আসন্ন নির্বাচন আছে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক ধরনের হতে পারে। যেমন আপনি রিসেন্টলি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের আগুনের ঘটনা ঘটছে, আজকেও হয়েছে। তো এই যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয়ে নাশকতা হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। তো এই ধরনের নাশকতার ঘটনা কিন্তু পতিত স্বৈরাচার করতে পারে, অথবা দেশের মধ্যেও যারা অস্থিতিশীলতা তৈরি করতে চান তারা এটা করতে পারে। কিন্তু আশার দিক রয়েছে যে আমরা যে ইন্টারিম গভর্নমেন্টটা রয়েছে তাদের অদক্ষতা রয়েছে অনেক সেক্টরে, কিন্তু আমার কাছে মনে হয় তারা জেনুইনলি চান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক এবং ইলেকশন তারা সুষ্ঠুভাবে একটা ইলেকশন করে তারা নতুন নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে যেতে চান। আর একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর হচ্ছে মিলিটারি প্রধানও কিন্তু তারও আগেই ইলেকশন চান। তিনি বলছেন ডিসেম্বর ইলেকশন, মানে তারাও বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা দিয়ে যেতে চাই। মূল যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে বিএনপি তো সেটা চাই, সেটার সাথে সাথে আমরা কিন্তু এনসিপি বা জামাত ইসলামীকে কখনোই আমরা এটা অন্তত বলতে শুনি নাই। তারা হয়তো নানা রকম আমরা থিওরির কথা শুনি যে তারা আসলে পিছন থেকে নির্বাচন পেছাতে চান, ইত্যাদি অভিযোগ আমরা শুনেছি, কিন্তু তারা পাবলিকলি তারা অবশ্যই বলছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন চাই। অর্থাৎ জনমনে যে একটা সন্দেহ, নানা রকম জল্পনা কল্পনা যে ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে কি ইত্যাদি, আদৌ কি হবে, এটার মূল কারণ হচ্ছে যে এটা তো স্বাভাবিক ক্ষমতার পালাবদল না। আমরা তো অনেক প্রাণহানির বিনিময়ে এখানে এসেছি, অনেক ধরনের উত্থান পতন ঘটেছে, অনেক ধরনের রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে গত এক বছরে, যে কারণে জনতার মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অনিশ্চয়তার জন্ম হয়েছে। এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করে এই পুরো দেশকে নির্বাচনমুখী করে তোলা। তাহলে জনগণ, তাহলে অনেক কিছু হবে, তাহলে যে নানা ধরনের ফ্র্যাকশন যেটা রয়েছে সেটা কমে যাবে। রাজনৈতিক দলগুলো যখনই নির্বাচনমুখী হয়ে যায় তখনই তাদের মধ্যে বিভেদ কমে যায়, বরং তারা নিজেদেরকে জনসম্পৃক্ত করার জন্য আরও বেশি জনগণের দাবি সম্পৃক্ত জিনিসগুলোর সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে, যে কারণে এটা একটা ইতিবাচক বিষয় হবে যদি অন্তর্বর্তী সরকার দ্রুত গতিতে নির্বাচনী ট্রেনটির জার্নিটা শুরু করেন। তো এই নির্বাচনে আন্তর্জাতিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এগুলোর ভূমিকা আসলে কেমন হতে পারে এবং আন্তর্জাতিক চাপ আসলে কতটুকু থাকতে পারে, কিংবা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিয়েই বা তাদের অবস্থান কেমন হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আওয়ামী লীগ যে প্রশ্ন, সেই প্রশ্নে আমাদের আসলে 5ই আগস্টের পরেই প্রথমেই সমস্ত রাজনৈতিক দলের একটা ঐক্যমত্য তৈরি করা দরকার ছিল, যে আসলে আমরা আওয়ামী লীগ হিসেবে কী চাই, আমরা শেখ হাসিনার কী ভবিষ্যৎ চাই, এটা এখনও চাই না। এটা একটা ভুল হয়েছে আমাদের। কিন্তু আওয়ামী লীগের যারা গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ইত্যাদির সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা যদি 2000 হয় 2000, যদি 10,000 হয় 10,000, যদি 20,000 হয় 20,000, যদি 1 লাখ হয় 1 লাখ, আমাদের এটা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগের যে সাপোর্টার, একটা বড় ভোট ব্যাংক আছে, আপনার বংশের মধ্যেও আছে, আপনার বন্ধু-বান্ধবের মধ্যেও আছে, অনেক বড় একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের। দেখেন, আওয়ামী লীগ সবসময় মানে 30%-এর উপরে ভোট পেয়ে আসছে। এটা কমে আমরা যদি এখন 20%ও বলি, 15%ও বলি, তারপরে তো কোটি মানুষ, আপনি কোটি মানুষকে ক্রিমিনালাইজ করতে পারবেন না, এটা কোনো দেশে করা সম্ভব হয় না। এটা কোনো এফেক্টিভ সিস্টেমও না। বিকল্প ব্যবস্থা কি হবে? এক্স্যাক্টলি, সে কারণেই তো আমাদের রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত যে এই কোটি মানুষকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তাদেরকে আমরা কি কোনো ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে যাব? তাদেরকে আমরা কি বলবো যে আসলে তাদের দল যে গণহত্যা করেছে সেখান থেকে তারা এটা কিভাবে দেখে? আমার আপনার
আমি জানি না আপনার অভিজ্ঞতা কি, আমার অভিজ্ঞতায় আওয়ামী লীগ ভুল করেছে এটা বলার তাদের সাপোর্টারদের মধ্যে সেটা বলেও না। তার মানে কি, তার মানে আমাদের একটা কাল্ট লাইক কালচার তাদের রয়েছে। তারা তো এক ধরনের দেবত্বকরণ করেছে শেখ হাসিনার এবং শেখ মুজিবের। তো যে কারণে আমাদের মূল গোল হওয়া উচিত এই ন্যারেটিভের জায়গাটা হাত দেওয়া, এবং তাদেরকে আপনি যতদিন পর্যন্ত পলিটিক্সের বাইরে রাখবেন ততদিন পর্যন্ত অস্থিতিশীলতা তৈরি হবে। অতএব তাদেরকে পলিটিক্সের মধ্যে আনতে হবে। কাদেরকে? যারা সাধারণ সমর্থক, এই সাপোর্টারদের, যারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। কিন্তু আপনি যদি বিচার না করে তাদেরকে যুক্ত করেন তাহলে কিন্তু এই গোলটি এটা 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 হবে। আন্তর্জাতিক চাপ নিয়ে এই জন্য আন্তর্জাতিক যে চাপ, এখানে আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিকভাবে তারা আসলে হচ্ছে যে একটি রাজনৈতিক দলের যে সাধারণ লোক তাদেরকেই একত্রিত করার এক ধরনের ইন্টিগ্রেট করার চেষ্টার কথা বলেন। আর যদি তারা আওয়ামী লীগেরকে ফিরিয়ে আনার কথা বলেন সেই আগে পুরনো সেট আপে, তাহলে আমাদের সেটা প্রতিহত করতে হবে। আমরা সবসময় আমাদের একটা সংস্কৃতি আছে বাংলাদেশে, আমরা মনে করি কি বিদেশি চাপে সব কিছু হয়ে যায়। বিদেশি চাপে কিচ্ছু হয় না যদি আপনি না চান, আমি না চাই। আমরা এত দুর্বল না, কিন্তু বাংলাদেশ জাতি হিসাবে আমরা এত দুর্বল না। বিদেশিরা তো চায় না যে শেখ হাসিনা পতন হোক। আমরা শেখ হাসিনা পতন ঘটিয়েছি না? ঘটিয়েছি। তো এখন বিদেশি চাপে থাকলে আমাদের ইলেকশন একদম ইঞ্জিনিয়ারিং করে ফেলবে, আমি এই কথায় বিশ্বাস করি না। আমরা যদি চাই যে আমরা ইলেকশন হচ্ছে সুষ্ঠু নির্বাচন করব, রাজনৈতিক দলগুলো যদি চায়, সেই সাথে সাথে অন্যান্য যে গুরুত্বপূর্ণ অ্যাক্টরগুলো রয়েছে মিলিটারির মধ্যে, তারা যদি চায়, এটা কোনো বিদেশি চাপই হচ্ছে কোনো ধরনের পরিবর্তন হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে যেই সরকারি আসবে, যে রাজনৈতিক দলের সরকার গঠন করবে বাংলাদেশে, তাদের জন্য সবচেয়ে বড় বাধা কি হবে যখন তারা দেশ পরিচালনা করবে? সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের যে বিপুল পরিমাণে জনগোষ্ঠী, জনসংখ্যা, এখানে প্রচুর তরুণ তরুণী, যুবক যুবতী রয়েছে যাদের কর্মসংস্থানের অভাব রয়েছে। এই যে বেকার জনগোষ্ঠী, যখন আপনি তাদেরকে সঠিক কর্মসংস্থান দিতে পারবেন না, তখন তাদের মধ্যে আউটরেজ হবে, তাদের মধ্যে ইনটলারেন্সি গ্রো করবে, তারা কিছু করতে চায়। হ্যাঁ, অর্থাৎ এই যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে আপনি যখন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন, তখন দেশ এক ধরনের স্থিতিশীলতার দিকে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে সরকারের, আমি মনে করি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিএনপি এর মধ্যেই 1 কোটি নতুন চাকরির কথা বলছে, কিন্তু এই 1 কোটি চাকরি কিভাবে হবে সেটাও কিন্তু আমরা বলবো। কিছুদিনের মধ্যে আমরা একটা ব্রেকডাউন দেব যে প্রত্যেকটা কোন খাতে কত চাকরি আমরা করতে চাচ্ছি, কারণ আমরা সেটা অ্যাজিউম করছি যে এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। আমরা আশা করছি আমরা এই যে যুবশ্রেণী, সেই যুবশ্রেণীর কর্মসংস্থানের মাধ্যমে দেশকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমরা নতুন একটা উন্নয়নের পথ আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আসলে এই বিষয়ে আশাবাদী যে নতুন যে সরকারি আসবে, আমাদের জন আকাঙ্ক্ষা যেটা অভ্যুত্থানের পরে আরও বেশি প্রকট হয়েছে, সেটা বাস্তবায়নে সফল হবে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। দেখা হবে আগামী পর্বে।